নেহা আমার হাত ধরে আছে, মোমোর তীক্ষ্ণ দৃষ্টি আমার হাতের উপর থেকে একটুও নড়ছে না। আমরা দুজন কি কথা বলছি, কেন হাসছি, সেদিকে তার কোনো খেয়াল নেই। মোমোকে আরো একটু রাগানোর জন্য আমার দুই হাত দিয়ে নেহার হাতটা শক্ত করে ধরে বললাম, আমি জানতামই না যে আপনার রক্ত লাগবে। আমি আগে জানলে 2 ব্যাগ রক্ত আমি দিতাম। নেহা হাসতে হাসতে মোমোর দিকে তাকিয়ে বলল, আপু তোমার স্বামী কিন্তু অনেক ভালো মানুষ। মোমো তখন মুচকি হাসি হাসি মুখ করে নেহার দিকে তাকালো। এর মাঝে নেহার স্বামী এসে হাজির হলো। নেহার স্বামীকে দেখে মোমো আমায় বলল, এই তো ওনারা এসে গেছেন, চলুন এখন আমরা চলে যাই। নেহা বলল, এত তাড়া কেন আপু, একটু আগেই তো আসলে। তাছাড়া ভাইয়ের সাথে আমাদের পরিবারের কারোরই তো পরিচয় হয়নি, একটু পর সবাই আসবে আজ। মোমো বলল, না রে বোন, বাসায় আমার শাশুড়ি অসুস্থ, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমি বললাম, আম্মুর আবার কি হলো? কই আমি তো তেমন কিছু জানি না। হাসপাতাল থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় প্রায় 10 বারের মতো জিজ্ঞেস করলাম আম্মুর কি হয়েছে, কিন্তু মহারানীর মুখ থেকে একটা ফোঁটাও কথা বেরোয়নি। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। আম্মুকে দেখে মাত্রই মোমোর মায়া কান্না শুরু হয়ে গেল। আম্মু বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে মা, আমায় বলো, সুমন তোমায় কিছু বলেছে? কিন্তু মোমোর আর মুখে কোনো কথাই নেই। এখন আম্মু সোফায় বসে আছে আর মোমো আম্মুর কোলে মাথা রেখে কান্না করছে। এই মেয়ের চোখের এত পানি সাপ্লাই আসে কই থেকে? কথায় কথায় শুধু ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। এতক্ষণ আমি হতবাক হয়ে শুধু তাদের কাহিনী দেখে যাচ্ছিলাম। এর মাঝে আব্বু চলে আসলো। কি হয়েছে রে? আমি বললাম, আমিও সেটাই বোঝার চেষ্টা করছি। হঠাৎ মনে পড়লো মোমো হাসপাতালে বলেছিল আম্মু অসুস্থ। আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আম্মু তোমার কি হয়েছে? আম্মু আমার দিকে দুইটা বড় বড় চোখ নিয়ে তাকিয়ে বলল, কান্না করছে তোর বউ, তুই তাকে জিজ্ঞেস করবি কি হয়েছে, তা না করে তুই আমায় জিজ্ঞেস করছিস কি হয়েছে, গাধা কোথাকার। আমি চুপচাপ আম্মুর কাছে থেকে সরে আসলাম, আবহাওয়া সুবিধার নয়। এরপর আম্মু মোমোকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, আমাকে বলো। মোমো বলল, আপনার ছেলে আমার সামনে অন্য একটা মেয়ের হাত ধরে বসে গল্প করছে, আমার খুব খারাপ লেগেছে। আমি বললাম, আমি কখন কোন মেয়ের হাত ধরে? ও আচ্ছা, আমি তো নেহার হাত ধরে। তবে কি মোমো সেই কথাই বলছে? কিন্তু আম্মু মেয়েটা আমায় এতটুকু বলেই থামিয়ে দিল। আম্মু বলল, তুই চুপ থাক। ছি, তোর লজ্জা করে না? নতুন বউকে সামনে রেখে অন্য মেয়ের হাত ধরে বসে গল্প করিস? তোকে কি বলবো, সব দোষ তোর আব্বুর। এরই মাঝে আব্বু বলে উঠলো, তোমরা ঝগড়া করছো ভালো কথা, এর মাঝে আবার আমায় টানছো কেন? আম্মু বলল, টানবো না তো কি করবো শুনি, বাপ যেমন ছেলে তো তেমনই হবে। আব্বু বলল, আমি আবার কি করলাম? আম্মু বলল, তোমার পুতু পুতু স্বভাব তো কম ছিল না, মেয়ে দেখলেই দরদ উতলে পড়ে। শোনো, মুখ খুলতে বইলো না কিন্তু, আজ থেকে বাপ ছেলে দুজনেরই ভাত বন্ধ। আব্বু বলল, এটা কি হলো? সুমনের ভাত বন্ধ সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আমি কি দোষ করলাম? আব্বুর কথার কোনো উত্তর দিল না আম্মু। মোমোকে নিয়ে আম্মুর রুমে চলে গেল। আব্বু বলল, যদি কখনো প্রধানমন্ত্রী হতে পারিস বা দেখা করতে পারিস, তবে পুরুষ নির্যাতনের একটা মামলা অবশ্যই বানাতে বলবি। আমি মুচকি মুচকি হাসছি, কিন্তু আব্বুকে বুঝতে দিচ্ছি না। আমি আর আব্বু বসে বসে টিভি দেখলাম কিছুক্ষণ। একটু পর মোমো আম্মুর রুম থেকে বেরিয়ে আমাদের রুমে চলে গেল। আমি আর বসে না থেকে উঠে রুমে গেলাম। মোমো একটা কাঁথা গায়ে শুয়ে আছে। আমি গিয়ে মোমোর কাঁধে হাত রাখলাম। আমার হাত সরিয়ে দিল, আবারও হাত রাখলাম। এবার ক্ষুধার্ত বাঘিনীর মতো আমার দিকে তেড়ে আসলো। মোমো বলল, কি সমস্যা, বারবার আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার জন্য তো অনেক মেয়ে আছে। আমি বললাম, আপনি তো আমার বউ, ওরা তো কেউ আমার বউ নয়। মোমো বলল, রক্ত দিছেন একবারও বউকে জানিয়ে দিছেন? আবার কি আলগা পিরিত, আগে জানলে 2 ব্যাগ রক্ত আমিই দিতাম। আমি বললাম, আপনারই তো বোন, কথা বলার সময় আপনি কান্না না করলে তো আমি যেতাম না। মোমো বলল, এই আপনি সরুন তো। আমি বললাম, মনে আছে আপনাকে নিয়ে একটা জায়গায় যেতে চাইছিলাম? মোমো পাশ ফিরিয়ে শুয়ে আছে, কিন্তু আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। ভেবেছিলাম আজ সেখানে যাব, কিন্তু আপনি তো মনে হচ্ছে যাবেন না। তাহলে থাক। মোমো বলল, থাকবে না কেন? থাকবেই তো। আমায় নিয়ে যেতে চাইছেন না, এখন তো থাকবেই। অন্য কোনো মেয়ে হলো তো সেই কবেই নিয়ে যেতেন। আমায় কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আবার কান্না শুরু। আজ হারে হারে বুঝতে পারছি, মেয়ে মানুষ শাকের করাত, যেতেও কাটবে আসতেও কাটবে। মোমোর পাশ থেকে উঠে আলমারির একপাশে যত্নে রাখা বক্সটা বের করলাম। এখানে একটা পাঞ্জাবি, একটা শাড়ি, 2 ডজন চুড়ি আর এক পাতি কপালের টিপ আছে, আর সবগুলোই নীল রঙের। ইচ্ছে ছিল তানিশাকে বাসর রাতে তানিশাকে এগুলো উপহার দিব। এরপর শাড়ি আর পাঞ্জাবি পরে রাতের আকাশে হাজার তারাকে সাক্ষী রেখে তাকে বুক পাজরে বেঁধে নিতাম। স্বপ্ন সে তো আর বাস্তব হবার নয়, মানুষ সবসময় কল্পনাতেই সুখী। এসবের মাঝে মোমো কখন আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে বুঝতে পারিনি। মোমো বলল, ওয়াও, এগুলো আমার জন্য? আপনি কি করে জানলেন আমার প্রিয় রং নীল? এতগুলো ভালোবাসি। এই বলে মোমো হিহি করে হেসে দিল। আপনি অপেক্ষা করুন, আমি এখনই রেডি হয়ে আসছি। তানিশার কথা ভেবে মনটা খারাপ হলেও মোমোর চোখে এমন আনন্দের ঝলক দেখে মনটা ভরে গেল। যেই মেয়েটা অল্প কিছুতেই এতটা সুখী, ইচ্ছে করে তাকে পৃথিবীর সব সুখ দিয়ে ভরিয়ে রাখি। মোমো আমার হাত থেকে বক্সটা নিয়ে আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। এটাই ছিল মোমোর দেওয়া প্রথম
প্রথম চুমু। একটু পরে মোমো আমার সামনে এসে দাঁড়ালো। আমি মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। একটু আগে এই কান্নার সমুদ্র বানিয়ে ফেলার জোগাড় করেছিল। একটা শাড়ি চুড়ি আর টিপ পাওয়ার পর সমুদ্রের ঢেউ যেন বিপরীত দিকে বাইতে শুরু করলো। মোমো বলল, এভাবে বোকার মতো তাকিয়ে আছেন কেন? আমি বললাম, বোকাদের তাকানোর ধরন কি আলাদা নাকি? মোমো বলল, এটা তো কথার কথা, এভাবে তাকিয়ে কি দেখছেন শুনি? আমি বললাম, আপনি সত্যি অনেক সুন্দর। মোমো বলল, সেটা আমি জানি, এখন এই শাড়িটা পরিয়ে দিন, আর হ্যাঁ, আজ আমায় শিখিয়ে দিবেন। আমি বললাম, আচ্ছা, শাড়ি পরানোর আগে দরজা লক করা কিনা সেটা একবার দেখে আসুন। মোমো বলল, একদিনই শিক্ষা হয়ে গেছে? এই বলে হিহি করে আবার মুচকি হেসে দিল। আমি বললাম, হয়েছে, আর হাসতে হবে না, গিয়ে দেখে আসুন। মোমো বলল, থাক না খোলা, আজ আসুক না, তারপর হবে। এখন ওনাদের বেলায় কি আমরা গিয়ে ডিস্টার্ব করেছি নাকি? আমি বললাম, এই মেয়ে কয় কি? মোমো হাসছে। বাধ্য হয়ে আমি নিজেই গিয়ে দরজা লক করে আসলাম। আমায় দরজা লক করতে দেখে মোমোর হাসির পরিমাণ বেড়ে গেল। মনে হচ্ছে বিশ্বজয় করে ফেলেছে। এই যে, এদিকে মনোযোগ দেন, আজই কিন্তু শেষ, আর পরিয়ে দিতে পারবো না। মোমো বলল, কেন কেন পরিয়ে দিতে পারবে না কেন? আমি বললাম, কাল থেকে আমার অফিসে যেতে হবে, আর আমি কি চাকরি নিয়েছি নাকি শাড়ি পরিয়ে দেওয়ার? মোমো বলল, ও আচ্ছা, এই কথা, থাক, লাগবে না পরিয়ে দেওয়া, কোথাও যাব না, আমি এখন ঘুমাবো, একদম ডাকাডাকি করবেন না কিন্তু। আমি বললাম, আমি তো মজা করলাম, এইটুকুতেই কেউ রাগ করে? আচ্ছা ঠিক আছে, আপনাকে শিখতে হবে না, আমি পরিয়ে দিব, এইবার শান্তি? মোমো আবারও হেসে দিল। এখন কেন? মনে আছে তো, বাসায় কিন্তু ভাত বন্ধ। আমি বললাম, তাতে কি হয়েছে, বাইরে থেকে বিরিয়ানি খেয়ে আসবো। মোমো বলল, বাসায় থাকাও বন্ধ করে দিব। হ্যাঁ। আমি বললাম, আপনারা বাড়ির হোম মিনিস্টার, যা খুশি তাই করতে পারেন, আমরা তো অবলা এক নাগরিক মাত্র, শাসন শোষণ মেনেই খেয়ে পরে বেঁচে থাকতে হবে। মোমোকে শাড়ি পরিয়ে দিয়ে আমি পাঞ্জাবি পরে বের হলাম। এখন আব্বু বসে বসে টিভি দেখছে। আব্বু আমায় জিজ্ঞেস করলো, কোথায় যাস? আমি বললাম, তোমার বৌমাকে নিয়ে একটু ঘুরে আসি। আব্বু বলল, তুই আমায় ফাঁসিয়ে দিয়ে এখন ঘুরতে যাচ্ছিস? আমি বললাম, আমি আবার কি করলাম? আব্বু বলল, তোর আম্মু রুমে ঢুকতেই দিচ্ছে না। আমি বললাম, তোমারটা তুমি সামলাও, আমি চললাম। মোমো মিটিমিটি হাসছে। এখন আমার পছন্দের নদীর পাড় ঘেঁষে হাঁটছি। মোমো বলল, আপনি এখানে রোজ আসেন? আমি বললাম, মাঝে মাঝে সময় পেলে আসি। মোমো বলল, জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমি বললাম, আপনার চোখগুলোই সুন্দর। মোমো বলল, বাতাসটা তাজা, মন ভরে নিঃশ্বাস নিতে পারছি। আমি বললাম, আপনার মনটাই সতেজ। মোমো বলল, আকাশটা কত বড়, তাই না? আমি বললাম, আপনার উদারতার কাছে কিছুই না। মোমো বলল, পানিগুলো কি সবসময় এমন কলকল করে শব্দ করে? আমি বললাম, হ্যাঁ, তবে আজ একটু ভিন্ন আওয়াজ হচ্ছে। মোমো বলল, কেন? আমি বললাম, আজ এক রূপের রানীর পদধূলি পড়েছে তার আঙ্গিনায়, তাকেই আমন্ত্রণ জানাতে নদীর আজ নতুন আয়োজন। মোমো বলল, বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি বললাম, আপনার কাছে এত অতি তুচ্ছ? মোমো বলল, কবি হয়ে গেলেন মনে হচ্ছে। আমি বললাম, এমন সুন্দর পরিবেশ, তার উপর স্বর্গের পরি যদি সাথে থাকে, কোনো পুরুষ নেই যে নিজেকে আটকে রাখে। মোমো আবারও আরেকটু হেসে, আপনি কিন্তু অনেক সুন্দর কথা বলতে পারেন। ওই আমি বসবো, অনেক তো হাঁটলাম। আমি বললাম, চলুন ওই গাছের নিচে যাই, কিছু পাথর পড়ে আছে, আপনি পাথরের মাধ্যমে নদীর পানিতে একটু ছুঁয়ে দিলে নদীর পানি নতুন করে সুর খুঁজে পাবে। পাশাপাশি বসে মোমো আমার কাঁধে মাথা রেখে পাশ থেকে একটা করে পাথর তুলছে আর পানিতে ছুঁড়ে দিচ্ছে। আমি বললাম, কখনো একসাথে অনেকগুলো ফানুস আকাশে উঠতে দেখেছেন? মোমো আমার মুখের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি বললাম, মনে হয় অনেকগুলো আত্মা মুক্তভাবে নিজের স্বপ্নের কাছে পাড়ি জমাচ্ছে। মোমো বলল, আমি বললাম, আজ খুব করে ইচ্ছা করছে আপনাকে নিয়ে ওই ফানুসের মতো করে আপনাকে নিয়ে হারিয়ে যাই। মোমো হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনাকে কি আমি নিষেধ করেছি? মোমোর কাঁধের উপর দিয়ে হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। মোমো বলল, আপনার বুকে আমি পৃথিবীর সব শান্তি খুঁজে পাই। আচ্ছা, একটা কথা বলুন তো। আমি বললাম, কি কথা? মোমো বলল, আপনি এখনো তানিশাকে ভালোবাসেন? আমি বললাম, ভালোবাসি কিনা জানি না, তবে ভুলতে পারিনি। মোমো বলল, কেন? আমি বললাম, আপনি কখনো কাউকে ভালোবেসেছিলেন? মোমো বলল, হ্যাঁ, এই তো আপনাকে ভালোবাসি। আমি বললাম, আমার আগে কাউকে ভালোবেসেছিলেন? মোমো বলল, না। আমি বললাম, তাহলে আপনি বুঝবেন না, জীবনে তো অনেক কিছুই আসে, সব কি আর মনে থাকে? আমরা সেই জিনিসগুলোকে বেশি মনে রাখি যেগুলো জীবনে প্রথমবার আসে এবং যেটা স্পেশাল হয়। তানিশা আমার প্রথম প্রেম ছিল, তবে আপনি যার জীবনে আছেন তার তানিশা কেন, পূর্বের পুরো জীবন ভুলে যাওয়া সম্ভব, তবে একটু সময় লাগবে। আমি আশা করব আপনি আমায় সেই সময়টা দিবেন। মোমো বলল, কিন্তু বেশি সময় দিতে পারবো না কিন্তু, বলে দিলাম। আমি বললাম, কেন? মোমো বলল, কেউ কোনোদিন আমার টেডিকেও হাত লাগাতে পারেনি, এখন ওগুলো সবাইকে দিয়ে দিব, কিন্তু আপনি শুধুই আমার, আমার মানে শুধুই আমার। আমি বললাম, তাই বুঝি? মোমো বলল, হ্যাঁ। আমি বললাম, আমার থেকে ভালো কাউকে পেলেও আমাকে ছেড়ে যাবেন? মোমো বলল, মানে? আমি বললাম, আমার জন্য টেডি ছাড়লেন, আমার থেকে। মোমোর চোখ ছলছল করছে, কিভাবে সম্ভব? একটা মানুষের চোখে এত পানি আসে কোথা থেকে? আমি বললাম, এই আপনি কান্না করবেন না প্লিজ, আমি তো মজা করছি। মোমো আমায় মারছে আর বলছে, আর যদি কখনো এমন মজা করেন তবে কিন্তু শেষ করে ফেলবো। আমি বললাম, তাহলে তো আপনি একা হয়ে যাবেন। মোমো বলল, এবার কেঁদে দিব কিন্তু। আমি বললাম, কাজলগুলো ধুয়ে যাবে, পেতনি পেতনি দেখাবে। মোমো বলল, থাকবোই না এখানে, চললাম আমি। মোমো উঠে চলে যাচ্ছে।
আমি দৌড়ে গিয়ে মোমোর কাছে এসে হাত টেনে ধরে বুকে নিলাম। আমি বললাম, কই যান, আপনার জায়গা তো এই বুকে। মোমো বলল, মানুষ দেখছে তো, খারাপ বলবে। আমি বললাম, আমি নিজের বউকে ধরে আছি, আপনি আমায় দেখুন, লোকে কি বলবে সেটা আমি দেখছি। ঠিক তখনই কল আসলো, আব্বু কল দিছে। আমি বললাম, হ্যাঁ আব্বু বলো। আব্বু বলল, তাড়াতাড়ি বাসায় আয়। আমি বললাম, কেন? আব্বু বলল, বাসায় আয় আগে, তারপর বলছি। হঠাৎ কি এমন হলো যে দ্রুত ডাকছে? মোমোকে নিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আসসালামু আলাইকুম গাইস, তো এখানেই শেষ হয়ে যায় অর্ধাঙ্গিনী পর্ব 4। তো পর্ব 5-এর জন্য ফটাফট কমেন্ট করুন। আর আপনাদের এই ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।